ওয়ালাইকুম। সবার কি অবস্থা? আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা চ্যাপ্টারটা হচ্ছে এখানে পড়বো। আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা হচ্ছে রেকর্ড করে দেওয়ার জন্য। খুবই সহজ একটা চ্যাপ্টার এবং এখান থেকে হচ্ছে আপনার এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন থাকে। ঠিক আছে? সো দেখেন, চ্যাপ্টারটা কিন্তু খুব ছোট। একটু ভালো করে হচ্ছে প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক ভালোভাবে হচ্ছে ইনশাল্লাহ পারবেন। তো জটিল সংখ্যা, আমরা সম্পূর্ণভাবে জটিল সংখ্যাতে ঢোকার জন্য এর আগে কয়েকটা সিম্পল জিনিস আমাদেরকে একটু জানা থাকা লাগবে। মনে করেন আমি একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে ক্যালকুলেশন করে দেখাই, যে আমি একটা সমীকরণ নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে কত 6 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন আমি যদি বলি যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে হচ্ছে এক্স এর মানগুলো বের করেন, তখন আমরা অবশ্যই এটাকে এইভাবে ভাঙবো না, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টোয়াইস এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু কত 0। আমরা যখন এখান থেকে এক্স এক্স কমন টমন নিব, তাহলে আমরা এখান থেকে দেখেন কত পাই, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমি আর না লিখে, আচ্ছা লিখে দিই, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন তো এখানে এক্স এর যে মানটা আসছে, একটা হচ্ছে 3 আরটা কত 2। তাহলে আমরা যখন কোন একটা সমীকরণকে সমাধান করতেছি, আমরা সেই সমাধানের ক্ষেত্রে ওই সমীকরণের চলকটার জন্য কিছু মান পাচ্ছি। এখন এখানে যে এক্স এর আমি দুইটা মান পেলাম, একটা 3 আর একটা কত 2। এই দুইটা মান আমার জন্য বাস্তব সংখ্যা কিনা? অবশ্যই বাস্তব সংখ্যা। এই মানটা 3 2 না এসে এটা যদি -3 আর 2 আসতো, তখনও কিন্তু এটা বাস্তব সংখ্যা হইতো। এই মানটার যদি 3 2 না এসে 0.5 7.35 আসতো, তাও কিন্তু এটা বাস্তব সংখ্যা হতো। কথা ক্লিয়ার? এইবার আমরা আরেকটা সমীকরণ নিয়ে হচ্ছে একটু দেখব। মনে করেন আপনাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। খেয়াল করছেন? এখন দেখেন তো, আমি যদি এখান থেকে এক্স এর মানগুলো বের করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে কত, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত -1। এরপর যখন আমি শুধু এক্স এর মানটা বের করতে যাব, তাহলে আমাকে বর্গমূল করতে হবে। তাহলে আমি বর্গমূল দিলে এখানে চলে আসে হচ্ছে √1। এখন এই যে কেসটা আপনি এখানে পাইছেন যে এক্স এর মান √1, মানে বর্গমূলের ভেতরে বা রুটের ভেতরে আমরা পাচ্ছি হচ্ছে নেগেটিভ একটা সংখ্যা। তো এইটাকে আমরা আবার কি বলি? অবাস্তব বলি। এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না বলি। তাহলে দেখেন, প্রথম যে সমীকরণটা আমাদের কাছে এখানে ছিল, প্রথম যে সমীকরণটা আমাদের কাছে ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই সমীকরণটার ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালোভাবে হচ্ছে দুইটা মান পাইছি এবং বাস্তব মান পাইছি। কিন্তু পরবর্তী যে সমীকরণটা আমরা নিছি, সেখান থেকে কিন্তু যে মানটা পাইছি সেটা কিন্তু কি না, বাস্তব মান না। সেটা কোন ধরনের মান? সেটা হচ্ছে অবাস্তব মান। এখন আমরা তাহলে এই দুই ক্যাটাগরির মানগুলাকে নিয়ে হচ্ছে আরেকটু ডিটেইলে যাব। ঠিক আছে? কিরকম ডিটেইলে যাব সেটাতে একটু করে আসি। এখন ধরে নেন যে আমি বাস্তব দুইটা সংখ্যাকে যোগ করার ট্রাই করতেছি। ঠিক আছে? কিভাবে? যে বাস্তব একটা সংখ্যা নিলাম হচ্ছে কত 2, তারপর হচ্ছে আপনার আরেকটা বাস্তব সংখ্যা নিলাম হচ্ছে কত 3। আমি যদি এই দুইটা সংখ্যা যোগ করি, তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 5। এটাও একটা বাস্তব। তাহলে বাস্তব সংখ্যার সাথে আমি যখন বাস্তব সংখ্যাটা যোগ করি, তখন আমি আসলে একটা কি পাই? বাস্তব সংখ্যাই হচ্ছে আউটপুট হিসেবে পাই। তাহলে এখন কথা হচ্ছে, কখনো যদি আপনাকে বলে যে অবাস্তব সংখ্যার সাথে আপনি একটা অবাস্তব সংখ্যা যোগ করেন, যেমনটা আমরা এখানে পাইলাম যে রুটের ভিতর কত পাইলাম -1, রুটের ভিতর -1। এটার সাথে মনে করেন আমি আরেকটা অবাস্তব সংখ্যা যোগ করি যে রুটের ভিতর -5। এখন এইটা সমান আমি কি লিখতে পারি? এখানে একটা প্রশ্ন থেকে যায় না? এখন আমরা যখন সমীকরণ স্বাভাবিকভাবে যখন সলভ করি, তখন অনেক সময় এই ধরনের অসংজ্ঞায়িত বা অবাস্তব কিছু চলে আসলে আমরা ওইটাকে ইগনোর করে বাস্তবটাই হচ্ছে গ্রহণযোগ্য হিসেবে ব্যবহার করি। কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে দেখা গেছে যে সব সময় আসলে এই অবাস্তব জিনিসটাকে কিন্তু ইগনোর করা যাচ্ছে না। ঠিক আছে? এখন রিয়েল লাইফের কোন কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসলে এই জিনিসটাকে ইগনোর করা যাচ্ছে না সেটাও আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো রিয়েল লাইফের ক্ষেত্রে আমরা যখন, আপনারা এসি পড়ছেন না? এসি কারেন্ট বলি, যে আমরা এসি সার্কিট বলি না, এসি সার্কিট ডিসি সার্কিট বলি না আমরা? তো ওই যে এসি সার্কিট গুলো যখন অ্যানালাইজ করা হয়, ওই ক্ষেত্রে কিন্তু
এই হিসাবটা অবশ্য অবশ্য দরকার, অবাস্তব সংখ্যার যে হিসাবটা সেটা অবশ্যই দরকার। এগুলো বাদ দিয়ে আরো অনেকগুলো ব্যাপার আছে, যেমন হচ্ছে সিগন্যাল প্রসেসিং এর যে ব্যাপারগুলা, তারপর আপনার ফ্লুইড ডাইনামিক্স এর ব্যাপারগুলা, তারপর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপারগুলা। ঠিক অনেকগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা খাটাইতে হয়, মানে ব্যবহার করতে হয়। ওইখানে আমরা এটা বলে দিতে পারবো না যে গ্রহণযোগ্য নয়, ওইটা বলে ইগনোর করে দিয়ে কিন্তু চলে যেতে পারবো না। কথা বুঝতে পারছেন? তার মানে এটাতে রিয়েল লাইফের ব্যবহার আছে। এখন রিয়েল লাইফে যেহেতু এটা ব্যবহার করতে হচ্ছে, তাহলে এই যে রিয়েল লাইফে ব্যবহার করতে গিয়ে দুইটা অবাস্তব সংখ্যার মধ্যে কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোর হিসাবটা আনতে হবে, তাই না? তো এই হিসাবটাকে সহজ করার জন্য বিজ্ঞানী অয়লার, বিজ্ঞানী কি বললাম, অয়লার একটা চিহ্ন নামকরণ করছে। বিজ্ঞানী অয়লার কি নাম করছে? একটা চিহ্ন নামকরণ করছে। এখন দেখেন, তাহলে আমি সায়েন্টিস্টটার নাম লিখে দিই, বিজ্ঞানী অয়লার। ঠিক আছে? উনি বলছে হচ্ছে যখনই তুমি কোনো একটা অবাস্তব সংখ্যা তুমি পাবা, সেটাকে তুমি আইওটা চিহ্ন দিয়ে হচ্ছে কি করবা, প্রকাশ করবা। IOTA, আইওটা চিহ্ন দিয়ে প্রকাশ করবা। এখন আইওটা চিহ্নটা কি? আইওটা চিহ্ন হচ্ছে জাস্ট আই। আমরা যেটা ছোট হাতের আই লিখি, ওই আইটা জাস্ট একটু বাঁকানো। কিন্তু আসলে আমরা এভাবে মানে সম্পূর্ণভাবে হচ্ছে বাঁকাই লিখি না। আমরা হচ্ছে ওই স্বাভাবিক যে আইটা আছে ওইভাবে হচ্ছে লিখে ফেলি আর কি। ঠিক আছে? তো জাস্ট এতটুকু জাস্ট মাথায় রাখেন যে বিজ্ঞানী অয়লার একটা আইওটা চিহ্ন দিছে, সেই আইওটা চিহ্নটা শুধু কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে কাকে প্রকাশ করা হয়, ওইটা হচ্ছে মূল কথা। এই যে দেখেন এখানে এক্স এর মানটা আপনি কত পেয়েছেন? √-1 পাইছেন না? মূলত এই আইওটা চিহ্নের আই এর যে মানটা, আই এর যে মানটা, সেই আই এর মানটাই হচ্ছে √-1। আই এর মানটাই কত? √-1। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারলাম যে আই এর মানটা √-1, এই মানটা কি ফিক্স? হ্যাঁ, এই মানটা হচ্ছে ফিক্স, আই এর এই মানটা। এখন কত হচ্ছে -1টাই কেন ফিক্স? রুটের ভিতর তো আমরা অন্য যে কোনো মানটাকে তো ফিক্স করতে পারতাম। যেমন √-5 কে কেন হচ্ছে আই ধরা হয় নাই? এটার পিছনে বেসিক্যালি কারণটা হচ্ছে, একটু আমি ভেঙে দেখাই। যেমন আপনি যদি বলেন যে √-5, আচ্ছা এই জিনিসটাকে কি আমি চাইলে এভাবে লিখতে পারবো? √5 ইন্টু -1 লেখা যায় না? এখান থেকে যদি আমি এই রুটটাকে যদি ভেঙে দুইজনকে দিয়ে দিই, তখন এটা কত হবে? √5 ইন্টু কত আসলে? √-1। তার মানে দেখছেন, যখন আমরা কোনো একটা নেগেটিভ সংখ্যাকে বর্গমূলের ভেতরে করে লিখি, সেই প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু একটা করে কি থেকে যায়? √-1 থেকে যায়। ওই জিনিসটা কিন্তু ফিক্সড, ডিফল্ট ভাবে থাকে। বুঝতে পারছেন? তার মানে দুনিয়ার যতগুলো এরকম নেগেটিভ নাম্বার আপনি বর্গমূলের ভেতরে লিখবেন, সবগুলোর ক্ষেত্রেই একটা করে কি পাবেন? √-1 পাবেন। যেহেতু ওই জিনিসটা কমন, সেজন্যই কিন্তু আই এর মানটা কত ধরে নেওয়া হয়েছে ফিক্স হিসেবে? √-1 কে ধরে নেওয়া হয়েছে। ক্লিয়ার এতটুকু? তাইলে এই যে √-5 এর যে হিসাব, সেটাকে আমি কি এখন শেষে গিয়ে এটা লিখতে পারবো যে √5 লিখবো? এবার √-1 মানে আমরা কাকে বুঝি? আই কে বুঝি। ওই জায়গায় জাস্ট একটা আই বসাই দিব। তার মানে √-5 কে আমরা অ্যাকচুয়ালি কত লিখতে পারতেছি? √5 আই। একইভাবে যদি আমি আপনাকে এখন অন্য কোনো একটা সংখ্যা দিয়ে বলি যে ভাইয়া দেখি আমাকে বলেন তো √-10, এটাকে এখন কি লেখা যাবে? তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কত? √10 আই। ব্যাপারটা অনেকটা এরকম না? আচ্ছা আমরা যদি আরেকটা সংখ্যা এখানে যদি আপনাকে বলি যে √, কত? -4। √-4, দেখি বলুন তো এই জিনিসটাকে চাইলে আমরা এখন কত লিখতে পারবো? তাহলে দেখেন একটু ভেঙে লিখে দিই, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে √4 আই লিখতে পারবো। এখন √4 কে যখন আমরা বর্গমূল করব, তখন এখানে কত চলে আসবে? +-2i। তাহলে √/-4 কে আমরা কি লিখতে পারতেছি? +-2i। আশা করি এতটুকু অংশ মাথায় ঢুকছে। এইবার দেখেন, এই যে আমরা আই চিহ্ন দিয়ে হচ্ছে অবাস্তব সংখ্যাটাকে কি করতেছি? একটু সিম্পলিফাই করতেছি। এটা আমাদেরকে কিভাবে হেল্প করতেছে? ওই যে কিছুক্ষণ আগে দেখছিলেন আপনার একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, আমরা যখন এখানে গিয়ে ক্যালকুলেশন করতেছিলাম, এই জায়গায় আমরা যখন এই ক্যালকুলেশনটা যখন করতে যাচ্ছিলাম, তখন দেখেন তো আমরা কি এই জিনিসটা যোগ করতে পারছিলাম? পারি নাই। কেন? কারণ আমরা √-1 আর √-5 কে কিন্তু সিম্পলিফাই করতে জানতাম না, তাই না? কিন্তু এখন তো আমরা সিম্পলিফাই করতে জানি। তাহলে √-1 এটাকে এখন আমরা আসলে কত লিখবো? শুধু আই লিখবো, রাইট? প্লাস দিয়ে √-5 এটাকে কত লিখবো?
√5 কত? আই। ব্যাপারটা অনেকটা এরকম না? এই জিনিসটার এখন কি করা যাবে? যোগ করা যাবে। আমি যদি আরেকটু সহজ করে আপনাদেরকে বলি, মনে করেন হচ্ছে আপনাকে এরকম বলছে যে শুধু আই, আবার বলছে কত? 2i। তাহলে দুইটাই এখন কি অবাস্তব না? তাহলে এটা যোগফলটা আপনার কত হবে? 3i হবে। কথা বুঝতে পারছেন? তো এইভাবেই হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, বাস্তবের সাথে বাস্তবকে যোগ করতে পারি, অবাস্তবের সাথে অবাস্তবের যোগ বিয়োগ গুণ ভাগ এই সকল ক্যালকুলেশন গুলো ঠিক আছে, এতটুকু মাথায় ঢুকছে। আমরা কিন্তু এখনো জটিল সংখ্যায় ঢুকি নাই। আমরা জাস্ট এখন পর্যন্ত শুধুমাত্র কি নিয়ে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, বাস্তব জিনিসটা কিরকম, অবাস্তব জিনিসটা কিরকম, ওইটাই। এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার আমরা একটা জিনিস নিয়ে আরেকটু খুঁটিনাটি হচ্ছে গুতি আগাইতে দেখবো আর কি। কি দেখবো? কোন জিনিসটা দেখবো? আমরা আসলে মূলত গোতাগাতায় দেখবো হচ্ছে এই জিনিসটাকে, আয়ের এই মানটাকে। ঠিক আছে, এরপর আমরা ধীরে ধীরে হচ্ছে জটিল সংখ্যায় ঢুকবো। আই এর মানটা কত বলছে আপনাকে? √1 বলছে। আমি একটা নতুন পেজে যাই, এটা নিয়ে হচ্ছে কিছু জিনিস ব্যাপার স্যাপার দেখি একটু। আচ্ছা, তাইলে আই এর মানটা বলছে হচ্ছে √কত? -1 নিলাম। এখন একটা কাজ করেন তো, উভয় পক্ষে এখন বর্গ করে দেন। তাহলে উভয় পক্ষে আমি যদি এখানে বর্গ করি, তাহলে আমার এখানে আই স্কোয়ার সমান কত চলে আসবে? -1। তাই না? ব্যাপারটা এরকম হবে না? বর্গমূলটা চলে যাবে। এই যে আমি এখানে উভয়পক্ষে বর্গ করলাম, তাইলে দেখেন শুরুতে আই এর পাওয়ারটা কত ছিল? 1 ছিল। এরপরে আই এর পাওয়ারটা কত হয়ে গেছে গা? 2 হয়ে গেছে গা। তার মানে হচ্ছে আই এর পাওয়ারটা যখন ভিন্ন ভিন্ন হয়, তখন কিন্তু মানটাও পরিবর্তন হয়। কথা কি বুঝতে পারছেন? যে আই এ ছিল √1, কিন্তু আই এর পাওয়ারটা যখন 2, তার মানে আই স্কোয়ার যখন, তখন সেটার মান হয় কত? -1। আমাদের ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ কাজে লাগবে হচ্ছে কোনটা? আই স্কোয়ার সমান হচ্ছে কত? -1 এর ওইটা। তাই আমি এটা একটু আলাদা করে সুন্দর করে বক্স করে রাখি। ঠিক আছে, এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এটা নিয়ে হচ্ছে মোটামুটি আমরা খুঁটিনাটি সব হিসাব নিকাশ করবো আর কি। তবে আমি আরেকটু সামনের দিকে যাই। এখন মনে করেন আপনাকে বলছে যে দেখি আই কিউবটা একটু, আমি আসলে অনেকদিন পর লিখতেছি, আমার লেখাটাকে সব বাঁকা হচ্ছে। দেখেন, মনে করেন আপনাকে বলছে হচ্ছে আই কিউবটা একটু ভেঙে দেখাতে, বা আই কিউবের মান কত হবে সেটা একটু করে বের করে দেখাতে। তাহলে আপনি কি করবেন? এই আই কিউবকে আমি কি চাইলে আই স্কোয়ার ইন্টু আই আকারে লিখতে পারবো? পারবো। এই যে কিছুক্ষণ আগে শিখলাম না যে আই স্কোয়ারের মানটা কত? আই স্কোয়ারের মানটা হচ্ছে আপনার -1। তাহলে -1 এর সাথে কত গুণ হচ্ছে আপনার? আই গুণ হচ্ছে। তার মানে আসলে সরাসরি আমরা লিখতে পারবো কত? -আই। কথা ক্লিয়ার? তাহলে দেখছেন আই কিউবের জন্য আমরা সরাসরি আনসারটা কত পাচ্ছি? -আই। তাইলে আই এর পাওয়ার যখন স্কোয়ার হয় তখন মান হয় -1। আই এর পাওয়ার যখন কিউব হইছে তখন আমরা পাচ্ছি শুধু -আই। একইভাবে যদি পাওয়ারটা যদি আরেকটু বাড়ে, লেটস সে হচ্ছে আপনার আপনার কত দিল, যে I টু দি পাওয়ার মনে করেন 9 দিল। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু ভেঙে লিখি, যে আই স্কোয়ার, আবার লিখলাম আই স্কোয়ার, এবার লিখলাম, আবার লিখলাম আই স্কোয়ার, এরপর লিখলাম হচ্ছে আই স্কোয়ার, এরপর হচ্ছে আই। ঠিক আছে, ওই যে 1 2 3 4, 4 দোকানে 8, আর এটার তো পাওয়ার 1, তাহলে টোটাল 9 হয়ে গেল। এখন দেখেন তো এই আই স্কোয়ারের মান কত? -1। এই আই স্কোয়ারের মান কত? -1। তাহলে দুইটা -1 একসাথে গুণ করলে কত হয়? +1। তাহলে আরো দুইটা একসাথে গুণ করলে কত হবে? তাও +1। তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সাথে আই গুণ করলে কত হয়? শুধু আই। ঠিক আছে, এখন কারো যদি কোশ্চেন থাকে যে ভাইয়া, এখন এই যে ভাঙতেছেন আপনি, যে স্কোয়ার আকারে ভাঙতেছেন, আবার ইনটু আই লিখতেছেন, এই ভাঙাটা আমি কিভাবে বুঝবো? আমি কিভাবে ভাঙবো? আমাকে যদি অন্য কোনো একটা র্যান্ডম একটা সংখ্যা দিয়ে দেয়। দেখেন, এই জিনিসটা এমন ভাবে ভাঙবেন যাতে করে আপনার কোনো না কোনো মান জানা থাকে। সেজন্যই কিন্তু আমি আই স্কোয়ারের মানটা লিখে দিছিলাম, যে কত আই স্কোয়ার আকারে যদি ভাঙো, আই স্কোয়ার -1, সেটা যদি তোমার জানা থাকে, তোমার ভাঙতে সহজ হবে। তাইলে আমি যদি এখন বলি যে ভাইয়া একটা কাজ করেন, I টু দি পাওয়ার 27, এটার মানটা বের করে। তাহলে তুমি আই স্কোয়ার, আই স্কোয়ার, আই স্কোয়ার, আই স্কোয়ার এভাবে কতবার যে লিখতে হচ্ছে? 13 বার লিখবা। 13 বার আই স্কোয়ার লিখে এরপর ইন্টু আই, তখন আপনার আনসারটা পাবেন। তাহলে এত লম্বা যে ভাঙাটা, এটার জন্য একটা সময়ের প্রয়োজন না? এবং পরীক্ষা থেকে আমাদেরকে যদি এই কোশ্চেনটা আসে, এটা আসলে একটা এমসিকিউতে আসবে। আর যদি সিকিউতে আসে, কখনো এত বড় করে আসবে না।
তো তখন আমি কিভাবে হিসাব করব, কিভাবে আমরা সহজ করে হিসাব করব? তো ওইটা আমি সহজ করে দিচ্ছি। ওইটা কিভাবে আমরা হিসাব করি তখন, আই এর যে পাওয়ারটা থাকবে, যেমন এখানে পাওয়ারটা কত, 27, আপনি সেই 27 পাওয়ারটা নিবেন, সেই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবেন সব সময়। কত দিয়ে ভাগ করবেন? 4 দিয়ে ভাগ করবেন। তাইলে আমি যখন এটাকে 4 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়? 4 6 24। ঠিক আছে, তাহলে ভাগশেষ একটা রয়ে গেল না? কত রয়ে গেল? 1। তাহলে আমি কি করছি ভালো করে বুঝেন, আই এর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। ভাগ করে যেই ভাগশেষটা পাবো, সেই ভাগশেষটা যদি কত হয়, 0 না হয়ে অন্য কোনো সংখ্যা হয়, তখন সেটাকে আই এর পাওয়ারে বসাই দিব। তাহলে I টু দি পাওয়ার 1, I টু দি পাওয়ার 1 মানে কত? আই। এবার আপনি ক্যালকুলেশন করে দেখলেও দেখবেন যে I টু দি পাওয়ার 27 মানে অ্যাকচুয়ালি কত হয়? আই হয়। আচ্ছা, এর আগে আমরা I টু দি পাওয়ার 9 এর জন্য হিসাবটা করছিলাম না? দেখেন, তাহলে 9 এর জন্য এখানে করেন, 4 দিয়ে ভাগ করবেন, তাহলে কত হয়? 4 দুগুণে কত হয়? 8। তাহলে ভাগশেষ কত? 1। তাহলে কত হবে? ওই যে I টু দি পাওয়ার 1, আর I টু দি পাওয়ার 1 মানে কত? আই। বুঝতে পারছেন হিসাবটা? তাহলে দেখি বলেন, আমি তো বললাম যে ভাগশেষ 0 না হলে, কি বললাম? 0 না হলে তখন আই এর পাওয়ারে লিখতে হবে ভাগশেষটা। ঠিক আছে, আই এর পাওয়ারে কি লিখতে হবে? ভাগশেষ। তাহলে কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ। 4 দ্বারা ভাগ করে আনসারটা তাহলে কি হবে? I টু দি পাওয়ার কত? ভাগশেষ। আর এই শর্তটা কখন, স্টেপটা কখন? যখন ভাগশেষ 0 হবে না। কিন্তু কথা হচ্ছে ভাগশেষ যদি 0 হয় তখন কি করব? তাহলে এরকম একটা কেস দেখি, যে মনে করেন হচ্ছে I টু দি পাওয়ার 16। তাহলে আমরা যদি দেখি যে 16কে যদি আমরা যদি 4 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 4 4 16, তাহলে তো ভাগশেষ 0 চলে আসতেছে। তখন মাথায় রাখবেন সেটার আনসার সরাসরি কত হবে? 1। সেটার আনসার সরাসরি কত হবে? 1। আর আপনার যদি বিশ্বাস না হয়, তাও আপনি কি স্কোয়ার আকারে হচ্ছে এটাকে ভাঙতে পারতেছেন। কথা বুঝতে পারলেন? আমি তবু একটু একটা ছোট্ট একটা জিনিস দিয়ে দেখাই দিই। যেমন I টু দি পাওয়ার কত? 4 না? এটাকে যদি আপনি যদি ভেঙে করতেন, কত দিয়ে করতেন? I স্কোয়ার, I স্কোয়ার, তাহলে -1 ইন্টু -1, 1 অ্যাকচুয়ালি কত? +1। ওই যে দেখেন পাওয়ার 4, ভাগশেষ কত? 0। কথা ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু অনেক বড় একটা জিনিস কিন্তু শিখে ফেলছি, যেটা আমাদের এমসিকিউ এবং সিকিউ তে কিন্তু খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে আই এর পাওয়ারের যে হিসাবটা। ওকে, তো আই এর পাওয়ারের হিসাবটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। এবার আমি আপনাকে আরেকটা ব্যাপার বলি এগুলার ক্ষেত্রেই। ঠিক আছে, তো ওয়েট একটা মিনিট। হ্যাঁ, মনে করেন আপনাকে এখন বললো যে আই এর পাওয়ারটা সরাসরি কোনো একটা সংখ্যা দেয়া নাই, বলছে অনেকটা এরকম যে I টু দি পাওয়ার 4n, I টু দি পাওয়ার 4n, এটার মানটা বের করতে, যেখানে এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা 0 থেকে 9 পর্যন্ত হিসাব করব। ঠিক আছে, এখন দেখেন 0 থেকে যে আমি 9 পর্যন্ত হিসাব করব, যা যা আছে লিখলাম। তো আমি এখন এই I টু দি পাওয়ার 4n এর আনসারটা কত লিখবো? আমি জাস্ট একটু চিন্তা করে দেখি তো। মনে করেন এখানে আপনি এন এর মান 1 ধরছেন। এন এর মান কত ধরছেন? 1 ধরছেন। এন এর মান যদি আপনি 1 ধরেন, তাহলে আপনি পাবেন কত? I টু দি পাওয়ার 4 না? তাহলে I টু দি পাওয়ার 4 এর মান, এই যে কিছুক্ষণ আগে বের করছি না, I টু দি পাওয়ার 4 এর মান কত? 1। ক্লিয়ার এতটুকু? তাহলে আমি যদি এন এর মান কত ধরে নিই, এখানে এন এর মান যদি 1 ধরে নিই, তখন আমার I টু দি পাওয়ার 4n সমান আসলে কত আসে? 1 চলে আসে। এবার আমি একটা কাজ করি, হয়তো বা এন এর মান 1 ধরছি, তাই I টু দি পাওয়ার 4n এর মান 1 আসছে। আমি ভিন্ন একটা মান ধরে দেখি। তাহলে মনে করেন আমি এন এর মান এখন 3 ধরলাম। তাহলে 3 যখন ধরবো, I টু দি পাওয়ার 4n টা একটু মনে মনে হিসাব করেন তো। এন এর মান 3 বসাই দেন, তাহলে কত হবে? 12 না? তাহলে 12কে যদি আপনি আবার 4 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগশেষ আবার 0 পাবেন। আর আমরা জানি ভাগশেষ 0 পেলে সরাসরি আনসারটা কত লিখে দিতে হয়? 1 লিখে দিতে হয়। আমরা 1 লিখে দিছি। ঠিক আছে, তার মানে দেখেন আমরা কিন্তু দুইটা নাম্বার দিয়ে অলরেডি চেক করছি। তাইলে আমরা এতটুকু বুঝতে পারছি যে কখনো যদি আমাদেরকে সরাসরি যদি পাওয়ারে সংখ্যা দেয়া না থাকে, অ্যাবসলিউট কোনো ভ্যালু দেয়া না থাকে, যদি মনে করেন 4n, 4p পাওয়ারে, তারপর হচ্ছে 4m, যাই দেয়া থাকুক না কেন, এখানে আপনি র্যান্ডম একটা দুইটা মান ধরে নেবেন। যে কোনো আসলে দুইটা ধরার প্রয়োজন পড়ে না, একটা ধরলেই হয়। ঠিক আছে, ধরলে দেখবেন যে যে আনসারটা আসবে সেটা আপনার অপশনে থাকবে এমসিকিউতে। ঠিক আছে, একইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, যেটা সেটা হচ্ছে I টু দি পাওয়ার 4n +1।
4n কত, +1। এটার জন্য কত আসে সেই মানটা একটু করে চেক করবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়ছি সেটা আমি একটু করে আসি। আমরা প্রথমে দেখছি হচ্ছে বাস্তব সংখ্যা কিভাবে আসে, অবাস্তব সংখ্যা কিভাবে আসে, অবাস্তব সংখ্যাকে বিজ্ঞানী অয়লার আইওটা চিহ্নের মাধ্যমে কিভাবে প্রকাশ করছে, এবং আমরা অবাস্তব সংখ্যাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি সেই জিনিসটা। ওকে, মাথায় ঢুকছে। এইবার আমরা হচ্ছে জটিল সংখ্যায় যাব। ঠিক আছে, এখন দেখেন আমরা জটিল সংখ্যাতে কিভাবে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমি বলছিলাম, আমরা যখন একটা বাস্তব সংখ্যার সাথে একটা বাস্তব সংখ্যা যোগ করি, লেটস সে 2 + 3, তাহলে আমি পাইলাম কত, 5। তাহলে আমি যখন একটা বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যা যোগ করতেছি, তাহলে আমার আউটপুটটা একটা কি আসতেছে, বাস্তব সংখ্যা আসতেছে। আমি যদি বলি যে 2i + 3i, যেগুলো কিন্তু অবাস্তব সংখ্যা, তাহলে যোগ করলে কত চলে আসবে, 5i। তাহলে বাস্তবের সাথে বাস্তব যোগ করলে বাস্তব পাই, অবাস্তবের সাথে অবাস্তব যোগ করলে অবাস্তব পাই। ঠিক একই ব্যাপারটা বিয়োগের ক্ষেত্রে হবে, গুণের ক্ষেত্রে হবে। ঠিক আছে, আবার হ্যাঁ, গুণের ক্ষেত্রে কিন্তু একটু পাল্টাইতে পারে অবাস্তবের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এগুলা ডিটেল আরো জানবো ইনশাল্লাহ। তাইলে দেখেন, মাথায় ঢুকছে, মানে মোটামুটি আমি যোগ করতে পারতেছি কিনা, আমি জাস্ট ওইটা বুঝাতে চাচ্ছি যে আমি বাস্তবের সাথে বাস্তবের হিসাবটা করতে পারতেছি, অবাস্তবের সাথে অবাস্তবের হিসাবটা করা যাচ্ছে। ঠিক আছে, তো যদি ব্যাপারটা এরকম হতো যে 2 + 3i, এখন এখানে টুটা হচ্ছে বাস্তব আর 3iটা কি, অবাস্তব। তাহলে এখন আমাদেরকে অনেকটা এরকম বললো যে বাস্তব আর অবাস্তব যোগ করে দেখাও। এখন এই জিনিসটা সমাধান করে তুমি এখানে আউটপুটে কি লিখবা ভাই? তুমি তো আগের গুলো তো খুব সুন্দর করে হচ্ছে হিসাব করে হচ্ছে আউটপুট তো লিখতে পারছিলা, প্রকাশ করতে পারছিলা। কিন্তু এখানে যখন বাস্তব আর অবাস্তব যখন মিক্স করে দিছে, হিসাব করতে বলতেছে, তখন তুমি আর হিসাবটা করতে পারতেছো না। তখন তুমি আর ওই দুইটা জিনিসকে একসাথে করে প্রকাশ করতে পারতেছো না। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাতে যেই গঠনটা তুমি পাইছো, এটাই হচ্ছে তোমার জটিল সংখ্যা। এটাই কি, জটিল সংখ্যা। তার মানে কখনো যদি আমাকে বলে যে জটিল সংখ্যা জিনিসটা কি, তাহলে আমরা সবসময় তখন মাথায় রাখবো যে জটিল সংখ্যা, তাহলে মূলত জটিল সংখ্যা কখন পাওয়া যায়, যখন হচ্ছে আমার বাস্তব প্লাস কি থাকে, অবাস্তব আকারে থাকে। কথা বুঝতে পারছেন? তাহলে জটিল সংখ্যা মানে কি, বাস্তব সংখ্যা প্লাস অবাস্তব সংখ্যা, প্লাস জায়গায় মাইনাস হইতে পারে, কোনো সমস্যা নাই এটা। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যা মানে আসলে কি, বাস্তব আর অবাস্তব যেখানে কি ভাবে থাকে, একসাথে থাকে। কথা ক্লিয়ার এতটুকু? মাথায় ঢুকছে? এবার আসেন, আমি আরেকটু যদি বলি, তাইলে মানে যাবে, অনেকটা কম্পেয়ার করতে পারবেন। আমি যদি বলি যে একটা কালো হাতি, একটা কালো হাতি, জিনিসটা বাস্তব কিনা? অবশ্যই বাস্তব। ঠিক আছে, কালো এই যে রংটা, এটা কিন্তু একটা বাস্তব। ঠিক আছে, মানে বাস্তবিক জিনিস। হাতি যে জিনিসটা, এটাও বাস্তবিক জিনিস। এবং দুইটা বাস্তবিক জিনিস মিলে জিনিসটা আমার কাছে সেন্স করে, মানে দুনিয়াতে চাইলে আমি ওটা বাস্তবে পাবো। কিন্তু আমি যদি বলি যে পিঙ্ক কালারের হাতি, তাহলে এখানে পিঙ্ক কালারটাও কিন্তু বাস্তব, পিঙ্ক কালারটা বাস্তব, কিন্তু হাতিটাও বাস্তব। কিন্তু পিঙ্ক কালার হাতি যখন একসাথে হয়, এই দুইটা জিনিস যখন একসাথে হয়, তখন কি এটা কি বাস্তবে পাওয়া যায়? পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? তার মানে কি, যখন আমরা বাস্তবের মধ্যেও দেখা যাচ্ছে যে দুইটা বাস্তব কেসকেও যখন একসাথে করি, সামটাইমস সেটা কিভাবে পাওয়া যায়, কাল্পনিক আকারে পাওয়া যায়। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, বেশি মার পেঁচে না যায়, আমরা আমরা সিম্পলি রাখি যে জটিল সংখ্যা মানে তাহলে কি হবে, বাস্তব প্লাস কত, অবাস্তব। ওকে, এবার আমরা আসি প্রকাশটা আমরা কিভাবে করব সেই জিনিসটাতে। আমরা দুইভাবে প্রকাশ করতে পারবো। প্রথম কথা হচ্ছে জটিল সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করব। জটিল সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, জেড দিয়ে। দুইভাবে প্রকাশ করার মধ্যে একটা হচ্ছে এ প্লাস আই ভি। ঠিক আছে, আরেকটা উপায় যেটা, তাও জেড দিয়ে, কিন্তু এখন প্রকাশ করব হচ্ছে এক্স প্লাস আই ওয়াই দিয়ে। কথা ক্লিয়ার? এখানে দেখেন কোনটা কি সেটা আমি একটু করে বলে দিই। এখানের মধ্যে আমাদের, এখানের মধ্যে আমাদের এই যে দেখেন, এ আর এক্স, এই যে অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ। এটা আমাদের কোন ধরনের অংশ, বাস্তব অংশ। কারণ আমার এ আর এক্স কি হবে, অবশ্যই বাস্তব থাকবে।
ক্লিয়ার এতটুকু? কিন্তু বাকি যে অংশটা সেটা কোনটা? উপরের অংশ হচ্ছে আইভি আর নিচের অংশ হচ্ছে কত? আই ওয়াই। এই অংশটা কিন্তু আবার আমার জন্য কি? অবাস্তব। এই অংশটা আমার জন্য আবার কি? অবাস্তব। কথা ক্লিয়ার? মাথায় ঢুকছে এটা? এবার আমি আপনাকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। Just আপনি মনে মনে গেস করবেন যে এখানের মধ্যে বাস্তব কোনটা অবাস্তব কোনটা, ঠিক আছে? তাহলে আমি যদি এখন বলি যে জেড ইজ ইকুয়াল টু 2 + 3i, তাহলে আমাকে বলুন তো এখানে বাস্তব অংশ কোনটা? এখানে বাস্তব বা রিয়েল অংশ যেটা সেটা হচ্ছে কত? 2। আর 3i, এই পুরাটাই হচ্ছে কি? অবাস্তব বা কি? ইমাজিনারি অংশ। কি অংশ? ইমাজিনারি, কাল্পনিক অংশ। কথা ক্লিয়ার এতটুকু? মাথায় ঢুকছে? এবার যদি আমি আরেকটু ডিটেইলে জিজ্ঞেস করি আপনাকে, যে দেখি বলেন তো, এই যে এখানে জেড ইজ ইকুয়াল টু 2 + 3i লিখছে, এখানে এ এর মান কত? তাহলে এ এর মান হচ্ছে 2। কিন্তু যদি এ না বলে এক্স এর মান জিজ্ঞেস করতো, তখনও এক্স এর মানটা কত হতো? 2 হতো। ক্লিয়ার এতটুকু? এবার আসেন, আমি যদি জিজ্ঞেস করি যে বি এর মানটা কত, তাহলে আমরা দেখতেছি বি মানে আসলে আই এর সহগ। বি মানে কার সহগ? আই এর সহগ। তাহলে আমরা এখানে দেখতেছি বি আই এর সহগ কত? 3। তাহলে বি এর মান কত? 3। একইভাবে যদি জিজ্ঞেস করতো ওয়াই এর মান কত, তাহলে ওয়াইটাও কার সহগ? আই এর সহগ। তাহলে ওয়াই এর মান কত? 3। কথা বুঝতে পারছেন এতটুকু? মাথায় ঢুকছে? এইবার আমরা মূলত যেটা করব, যে একটা জটিল সংখ্যাকে লেখচিত্রে কিভাবে প্রকাশ করে ওই জিনিসটাই হচ্ছে দেখব। ঠিক আছে? এখন লেখচিত্রে প্রকাশ করার যে ব্যাপার, সেটাকে আমরা জটিল সংখ্যায় বলি হচ্ছে আর্গা চিত্র। কি চিত্র? আর্গা চিত্র। আর্গা চিত্র। এইটা আসলে পরীক্ষায় শুধুমাত্র আমি দেখলাম একবারই আসছে, কতে, মানে 2 নাম্বারের জন্য, তাও কোন একটা বোর্ডে রিসেন্টলি, তাও 2-3 বছর। তো আর্গা চিত্রটা আমরা কি বানাতে পারি, যে একটা জটিল সংখ্যাকে আমরা হচ্ছে লেখচিত্রে কিভাবে প্রকাশ করতে পারি? খুবই সহজ ব্যাপারটা। লেখচিত্রের কনসেপ্ট যেহেতু আসছে, আমাদের এখানে এক্স অক্ষটা আঁকতে হবে, আমাদের এখানে ওয়াই অক্ষটা আঁকতে হবে। আমরা এটা আঁকলাম, ঠিক আছে? আঁকার পর এবার আমরা হচ্ছে হিসাব নিকাশ গুলো হচ্ছে লিখবো। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স অক্ষ, এটা হয়ে গেল আমাদের ওয়াই। ধরে নেন যে আমরা জেড ইকুয়াল টু 2 + 3i হচ্ছে এখানে আরেকটা চিত্র আকারে প্রকাশ করব। এখন প্রকাশটা কিভাবে করব? মাথায় রাখবেন, এক্স এর মানটা এক্স অক্ষ বরাবরই বসবে, আর ওয়াই এর মানটা ওয়াই অক্ষ বরাবরই বসবে। কেমনে বলতেছি? এখানে দুইভাবে জটিল সংখ্যা আমরা প্রকাশ করছি না? এখানে আসলে এ বি আকারে কখন প্রকাশ করে জানেন? যখন আমরা ক্রমজোর হিসাব করে বসাই। ঠিক আছে? আর এক্স ওয়াই আকারে কখন প্রকাশ করে? যখন আমরা স্থানাঙ্ক হিসাব করে লেখচিত্রে বসাই। ঠিক আছে? জিনিসটা তেমন একটা ম্যাটার করবে না, জাস্ট জানাই দিলাম। তো আমরা যেহেতু লেখচিত্রের হিসাবটা করতেছি, তাহলে আমরা সেকেন্ডটাই হিসাব করি, যে এক্স প্লাস আই ওয়াই আকারে হিসাব করব। তাহলে সেই অনুসারে 2 + 3i এর মধ্যে এক্স এর মানটা কত? 2। এক্স এর মানটা কত? 2। তাহলে আমি এক্স অক্ষ বরাবর কি 2 যাব না? এক্স অক্ষ বরাবর কত যাব? 2 যাব। গেলাম। এবার দেখেন তো ওইখানে ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হচ্ছে 3। তাও কি পজিটিভ দিকে? তাহলে আমি 3 হইলে উপরের দিকে যাব, তাই না ব্যাপারটা? তাহলে আমি উপরের দিকে গেলাম। তাহলে আমি এক্স অক্ষ বরাবর আসলাম, ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর কতটুকু উঠলাম? 3 উঠলাম। ওয়েট একটা মিনিট। এই যে ওয়াই অক্ষ বরাবর আমি কতটুকু উঠলাম? 3 উঠলাম। কথা বুঝতে পারছেন? তাহলে ওয়াই অক্ষ বরাবর এই যে আমি 3 উঠলাম, এটা আমি কত আসলাম? 3 উঠলাম। উঠে যেই বিন্দুটা পাইছি, সেই বিন্দুটাই হচ্ছে আমার সেই জটিল সংখ্যার কত? আর্গা চিত্র। সেই জটিল সংখ্যার কত? আর্গা চিত্র। এবং আমরা এটাকে প্রকাশ করার সময় লিখবো 2, 3i দিয়ে। 2, কি দিয়ে? 3i দিয়ে। এখন তোমার একটা কোশ্চেন থাকতে পারে, যে ভাই আমরা যখন ওয়াই অক্ষ বরাবর উঠছিলাম, তখন তো শুধু 3 এর হিসাব হয়েছে, তাহলে আইটা কিভাবে হিসাবে আসলো? কারণ আপনি তো এখানে আই লিখছেন। তো সেজন্য যখনই আর্গা চিত্রের কোশ্চেন আসবে, আপনি যখন আর্গা চিত্র লিখবেন পরীক্ষায়, তখন একটা কথা এখানে নিচে উল্লেখ করে দিবেন, যে এই লেখচিত্রে যে এক্স অক্ষটা আছে, ঠিক আছে, সেই এক্স অক্ষটাকে আপনি বাস্তব অক্ষ ধরে নিয়েছেন। কি অক্ষ ধরে নিয়েছেন আপনি? বাস্তব অক্ষ ধরে নিয়েছেন। ওয়াই অক্ষ যেটা আছে, সেটাকে আপনি অবাস্তব বা কাল্পনিক অক্ষ ধরে নিয়েছেন। কাল্পনিক অক্ষ। কথা বুঝতে পারছেন? তাইলে জটিল সংখ্যার মধ্যে শুরুতে যে বেসিক গুলা দরকার ছিল, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পড়ে ফেলছি। আমরা ইনশাল্লাহ এরপর থেকে যেটা দেখব সেগুলো হচ্ছে ম্যাথ। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যে
বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যাকে সিম্পলিফাই করছে কোন বিজ্ঞানী? অয়লার বিজ্ঞানী। কোন চিহ্নের মাধ্যমে? আয়োটা চিহ্নের মাধ্যমে। আয়োটা চিহ্ন মানে কি? আই। আই এর মানটা কত? √-1। কেন √-1 কে ধরা হয়েছে সেটা এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে? এখন সেই √-1 থেকে আমরা আর আই এর মান কিভাবে কিভাবে বের করতে পারি সেই জিনিসটা একটু করে দেখছি। আই এর এখান থেকে পাওয়ারের হিসাবটা আমরা কিভাবে করি? 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য না হয় তখন আনসার হবে i⁻, ভাগশেষ। আর যদি শূন্য হয় তখন আনসার হবে সরাসরি 1। আর যদি আপনার আই এর পাওয়ারটা কোনো অ্যাবসলিউট ভ্যালু না হয় তখন আপনি কি করবেন? র্যান্ডম যে কোনো কয়েকটা ভ্যালু ধরে বসিয়ে যে মানটা পাবেন সেটাই আপনার আনসার। এরপর আমরা দেখছি হচ্ছে যে জটিল সংখ্যার হিসাবটা কিভাবে করা হয়। সংখ্যাতে মূলত হয় কি, যে বাস্তব আর অবাস্তব একসাথে থাকলে সেটা হয় কি? জটিল সংখ্যা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন জটিল সংখ্যাকে কয়ভাবে প্রকাশ করে? দুইভাবে প্রকাশ করে। a+iv অথবা কি x+iy আকারে প্রকাশ করে। এরপর আমরা যেটা দেখলাম যে কোন একটা জটিল সংখ্যাকে আমরা আলগা চিত্রতে কিভাবে হচ্ছে লিখতে পারি, কিভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে এতটুকু? আচ্ছা, আমি ক্লাসটা শেষ করার আগে একটা কথা জিজ্ঞেস করি। আমি যদি 2i এটা লিখলাম, আমি লিখলাম হচ্ছে কত? z=2i। এই জিনিসটা কি ভুল হবে কিনা? কেন আমি বলতেছি ভুল হবে কিনা? কারণ জেড সমান লেখা মানে একটা জটিল সংখ্যাকে যখন আমরা বলছি যে জটিল সংখ্যা মানে আসলে কি, যে বাস্তব প্লাস অবাস্তব আকারে লেখা, তাহলে 2i তো শুধু অবাস্তব। তাহলে এখানে কি বাস্তব কোনো অংশ আছে? নাই। আছে? নাই। তাহলে আমার কথা হচ্ছে এটা একটা জটিল সংখ্যা হবে কিনা? আপনারা কাইন্ডলি প্লিজ এটা এক্সপ্লেন করবেন। যদি কেউ আনসার জানেন তাহলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।